বিশ্বের সবথেকে জনবহুল দুই দেশ ভারত আর চীন। দুটো দেশের জনসংখ্যা 1 বিলিয়নেরও বেশি, কিন্তু মজার বিষয় হলো একই জনসংখ্যা নিয়ে তিন উন্নয়নে ভারতের থেকে অনেক এগিয়ে। কেন এমন হলো? চীনের ট্রেন যখন 300 কিমি গতিতে ছুটছে, তখন ভারতের লোকাল ট্রেন এখনো সিগন্যালে দাঁড়িয়ে। চলুন তাহলে এই ভিডিওতে এর কারণগুলোই খুঁজে বার করব আমরা। 1978 সালে তারা বাজার খুলে দিল, বিদেশে বিনিয়োগ আনলো আর তৈরি করলো বিশেষ অর্থনৈতিক অঞ্চল। ফলে কয়েক বছরের মধ্যেই চীনে শুরু হলো শিল্প বিপ্লবের নতুন সংস্করণ। আর অন্যদিকে ভারত, তারা 1991 সাল পর্যন্ত অপেক্ষা করলো। ভারতে এমন আর্থিক সংকট দেখা দিল যে দেশটি মাত্র 2 সপ্তাহের আমদানি খরচ চালাতে পারত। আর তারপর 1991 সালে IMF এর কাছে ঋণ নিতে হলো। মানে খেলা শুরুতেই চীন এগিয়ে গেল প্রায় 13 বছর। চীনের শহরে ঢুকলেই চোখে পড়ে বিশাল ফ্লাইওভার, একের পর এক এক্সপ্রেস আর বুলেট ট্রেন। আর এদিকে ভারতে ঢুকলেই হলো জ্যাম আর লোকাল ট্রেনের ঠাসাঠাসি। চীন যেখানে 3 ঘন্টায় 1000 কিলোমিটার ছুটে যায়, ভারতে একই সময়ে রেল লাইন মেরামতের জন্য ট্রেন দেরি করে। বিশ্বের কারখানা বলা হয় চীনকে। মোবাইল, গাড়ি, খেলনা, পোশাক, সারা পৃথিবীতে যে পরিমাণ পণ্য উৎপন্ন হয় তার বড় একটা অংশ চীনেই তৈরি হয়। বিপুল কর্মসংস্থানের ফলে কোটি কোটি মানুষ কাজ পাচ্ছে চীনের কারখানাগুলোতে। এতে দিনের পর দিন দারিদ্রতা কমে আসছিল চীনে। আর এই জিনিসপত্রগুলি সস্তা দামে রপ্তানি করে প্রচুর পণ্য বিদেশে বিক্রি করে চীন বিশাল আকার বিদেশি মুদ্রাও আয় করে চলেছে। প্রথমে সস্তা ও সাধারণ জিনিসপত্র বানালেও ধীরে ধীরে উন্নত প্রযুক্তি শিখে এখন ইলেকট্রনিক্স, গাড়ি, এমনকি মহাকাশ প্রযুক্তিতেও এগিয়ে গেছে চীন। আর অন্যদিকে ভারত হলো ওয়ার্ল্ড সার্ভিস হাব বা বিশ্বের সেবা কেন্দ্র। কারণ ভারতের আইটি, কল সেন্টার, সফটওয়্যার, ব্যাংকিং সাপোর্ট, ডেটা প্রসেসিং ইত্যাদি সেবা সারা বিশ্বে সরবরাহ করা হয়। এতে ভারতকে যে যে অসুবিধাগুলির সম্মুখীন হতে হচ্ছে তাই দেখা যায়। ভারত মূলত আইটি বা সার্ভিস সেন্টারগুলির ওপর নির্ভরশীল। যদি টেকনোলজিগুলির পরিবর্তন ঘটে তবে ভারতের ওপর ক্ষতিকর প্রভাব পড়বেই। দক্ষ শ্রমিকের সমস্যাটিও ভারতে বিশাল আকার নিয়েছে। শহরে দক্ষ মানুষ চাকরি পেলেও গ্রামাঞ্চলে অনেকেই সুযোগ সুবিধা পায় না। ফলে গ্রামে ও শহরে উন্নতির অনেকটা পার্থক্যই চোখে পড়ে। ভারতে সুযোগ সুবিধা অনেক কম থাকায় অনেক দক্ষ ভারতীয় বিশেষজ্ঞ বিদেশে চলে যায় ভালো সুযোগের খোঁজে। ফলে দেশের ভিতরে মেধাবী মানুষেরা দেশের জন্য কাজ না করে বিদেশের জন্য কাজ করতে বাধ্য হচ্ছে। এতে আমাদের নিজেদের দেশ অনেকটাই পিছিয়ে পড়ছে এবং সম্মুখীন হতে হচ্ছে ড্রেনের মতো সমস্যার। আমেরিকার মতো কোম্পানিরা তাদের কাস্টমার কেয়ার বা সফটওয়্যার বানানোর কাজ ভারতকে দেয়, কিন্তু তাদের মজুরি আমেরিকানদের তুলনায় অনেকটাই কম হয়। আমেরিকায় একজন প্রোগ্রামারকে মাসে $5000 দিতে হয়, কিন্তু একই কাজ ভারতে করালে হয়তো $1000 দিলেই চলে যায়। তাই তো ভারতীয় দক্ষ কর্মীরা অনেক পরিশ্রম করেও বিদেশিদের তুলনায় অনেকটাই কম বেতন পায়। তাছাড়াও আবার ভারতকে নির্ভর করতে হয় বিদেশি বাজারের ওপর। এই যেমন ধরুন আমেরিকা, ইউরোপ ইত্যাদি। এই দেশগুলি ভারতীয় সার্ভিস হাবের বড় ক্রেতা। যদি তারা একদিন অন্য দেশে সেবা নেওয়া শুরু করে তবে ভারতের অর্থনীতি আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। ভারত সেবা খাতে সারা বিশ্বে নাম তো করেছে, কিন্তু এতে অন্য দেশের উপর নির্ভরশীলতার জন্য ভারতকে যে কোনো সময় সমস্যার সম্মুখীন হতে হবে। চীন জোর দিয়েছে কারিগরি শিক্ষায়, মানে টেকনিক্যাল দিকগুলিতে। ফলে চীনে দক্ষ টেকনিশিয়ান ইঞ্জিনিয়াররা তৈরি হচ্ছে। তার ফলস্বরূপ চীনে গড়ে উঠেছে বড় বড় ইন্ডাস্ট্রি। চীন দ্রুত শিল্পান্বিত দেশ হয়ে উঠছে। টেকনিক্যাল বিষয়গুলিতে চীন এত এগিয়ে গেছে, বড় বড় বিষয় নিয়ে রিসার্চ করা এবং নিজেদের দেশকে আরো উপরে নিয়ে যাওয়াও তাদের কাছে কোনো ব্যাপারই না। আর ভারত ভারত জোর দিয়েছে তত্ত্বে। বই, টিউশন, পরীক্ষার খাতায় কে কত নাম্বার পেল এইসব নিয়েই ব্যস্ত তারা। বই পড়া ও পরীক্ষা ভিত্তিক জ্ঞান বাড়লেও বাস্তবে কাজ করার মতো টেকনিশিয়ান, কারিগর ও দক্ষ কর্মীর অভাব দেখা গেছে এখানে। আর এই টেকনিক্যাল দিকগুলিতে পিছিয়ে থাকার জন্য শিল্প কারখানায় দক্ষ কর্মী পাওয়া কঠিন হচ্ছে। ফলে নতুন শিল্প উৎপাদন করতে ও প্রযুক্তির উন্নয়নও পিছিয়ে পড়েছে ভারত। নিজস্ব কারিগরি দক্ষতা না থাকলে ভারতকে চীন, জাপান, কোরিয়া বা পশ্চিমী দেশগুলি থেকে যন্ত্রপাতি ও টেকনোলজি, এছাড়াও এক্সপার্টদের মতামত পর্যন্ত নিতে হয়।
ফলে চীনের ছাত্র মেশিন চালায় আর ভারতের ছাত্র কোচিং সেন্টারে সিলেবাস মুখস্থ করে। চীনে রয়েছে একদলীয় শাসন ব্যবস্থা, যা সিদ্ধান্ত হয় কাল থেকে বাস্তবায়ন। যে কোনো নীতি রীতি আইন পাশ করার ক্ষেত্রে বিশাল কোনো বিতর্ক বা বিরোধিতার মুখোমুখি তাদেরকে হতে হয় না। ভারত গণতান্ত্রিক দেশ, বিতর্ক, ভোট, রাজনীতি সবকিছুতেই সময় লাগে। তাহলে কি ভারত সবসময় পিছিয়েই থাকবে? একদমই না। ভারতের সব থেকে বড় শক্তি হলো বিশাল তরুণ জনগোষ্ঠী। ভারতের এই বিশাল তরুণ জনসংখ্যাকে দক্ষ কর্মীতে পরিণত করতে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আরো শক্তিশালী করতে হবে। ভারতে ওরা অত্যন্ত ফোকাস করে ইংরেজি ভাষার উপর। এই দক্ষতাকে কাজে লাগিয়ে বিদেশি চাকরির বাজারে ভারতীয়দের প্রভাবকে বাড়াতে হবে। আর টেকনোলজিতে আনতে হবে দক্ষতা, শুধু তত্ত্ব নয়, হাতে কলমে শেখার ব্যবস্থাকে একটু বাড়াতে হবে। পলিটেকনিক, আইটি, ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলোকে করতে হবে আরো সচল। আর অন্যদিকে চীনের অসুবিধাটিও শুনে রাখুন। চীন কিন্তু ধীরে ধীরে বয়স্ক জনসংখ্যার সমস্যায় পড়ছে। তরুণ কর্মী পাওয়া কঠিন হচ্ছে। কোটি কোটি মানুষ অবসর নিচ্ছে, যাদের পেনশন ও স্বাস্থ্য ব্যবস্থার খরচ বহন করতে হবে সরকারকেই। সরকারি অর্থনীতি এর ফলে চাপে পড়ছে। মজার ব্যাপার হলো, চীনের এই বয়স্ক জনসংখ্যার সমস্যা ভারতের জন্য একটা সুযোগ। কারণ ভারতের তরুণ জনসংখ্যার সংখ্যা বিশাল। এই বিশাল তরুণ জনগোষ্ঠীকে যদি দক্ষ করে তোলা হয়, তাহলে চীনের বাজারের অনেকটা অংশই ভারত দখল করে নিতে পারবে। অর্থাৎ খেলাটা কিন্তু এখনো শেষ হয়নি। আগামী দশকগুলোতে ভারত হয়তো অনেক ক্ষেত্রেই চীন থেকে এগিয়ে থাকবে। আজকের দিনে চীন অনেকটা এগিয়ে, কিন্তু ভারতের সম্ভাবনাও বিশাল। তাহলে এখন আপনাদের কাছে এই প্রশ্ন, আগামী 20 বছরে কে এগিয়ে থাকবে, ভারত নাকি চীন? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন এবং শেয়ার করুন। আবার দেখা হবে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ধন্যবাদ।